রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ৪৪ জন শিক্ষার্থী আহত হয়। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে আমাদের এই তরুণের কাছাকাছি চলে আসছে। তখন আমরা স্যার এফরান হলের শিক্ষার্থীরা তাদেরকে অর্থাৎ কোনো ধরনের যেন বিশৃঙ্খলা যেন না ঘটে সেই জন্য আমরা একদম আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা দাঁড়িয়েছিলাম যেন কোনো ধরনের সমস্যা না হয়। অবশ্যই গঠনমূলক এবং সহজেই এবং দ্রুত যাতে সমাধান হয় এই প্রত্যয় ব্যক্ত করব। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের ৩টি লকারের তল্লাশি সম্পন্ন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাত ৯:৩০টার দিকে অনুসন্ধান শেষে দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান জানান, এস.কে. সুরের ৩টি লকার থেকে ৫৫,০০০ ইউরো, $১,৬৯,০০০ সহ এফডিআর এর ৭০ লাখ টাকা এবং স্বর্ণ পাওয়া গেছে। এসব তথ্য সোমবার আদালতে উপস্থাপন করা হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। প্রায় ১০ ঘন্টার অভিযান। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের লকারে তল্লাশি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুরুটা সকাল ১১টায়। দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে বাংলাদেশ ব্যাংকে। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা, আসে রাত। ৯টার পরপর খবর মেলে তল্লাশি সম্পন্ন হয়েছে দুদকের। কিছুক্ষণ পর বেরিয়ে আসে দুদকের সেই প্রতিনিধি দল। পরিচালক সাইমুজ্জামান জানান, এস.কে. সুরের 3টি লকার থেকে ৫৫,০০০ ইউরো, $১,৬৯,০০০, এফডিআর এর ৭০ লাখ টাকা এবং ১ কেজি স্বর্ণ পাওয়া গেছে। মার্কিন ডলার পেয়েছি ১,৬৯,৩০০ এবং স্বর্ণ পেয়েছি ১,০০৫ গ্রাম এবং এফডিআর পেয়েছি ৭০ লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই ২২ পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি। মহামান্য আদালতের নির্দেশেই আমরা সে জিম্মা হয়তোবা রাষ্ট্রীয় কোষাগারে অস্থায়ীভাবে জমা রাখব অথবা আদালতের যে পরবর্তী নির্দেশনা আসবে সেই মোতাবেক কাজ করব। এর আগে ১৯ জানুয়ারি এস.কে. সুরের ধানমন্ডির বাসা থেকে ১৬ লাখ টাকা ও ৪.৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকে 3টি লকার থাকার নথি পায় তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিএনপির সাম্প্রতিক কিছু মন্তব্যের সূত্র ধরে তাকে প্রশ্ন করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো দূরত্ব সৃষ্টি হয়নি বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা। এর আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল বলেন, বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে আগ্রহী। আরও জানাচ্ছেন মাজহারুল হক মোহাজের। বহুল প্রত্যাশিত আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে কিনা এ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। যে আলোচনায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের কোনো দূরত্ব নেই। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। এছাড়াও আসিফ নজরুল তার
ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, একদিকে ষড়যন্ত্র বা ১/১১ মতো কিছুতে বিএনপি যেমন আগ্রহী নয়, তেমনি ছাত্রনেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। ডক্টর আসিফ নজরুলের মতে জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল। এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছাও ছাত্র নেতাদের রয়েছে। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, ভিন্ন মত থাকবে, তবে তা যেন বাংলাদেশের শত্রুদের সুযোগ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকার আহ্বানও জানান এই উপদেষ্টা। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে, অন্য কিছু না। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে। পরিস্থিতি দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে জনগণের মাঝে সন্দেহ দেখা দেবে। ছাত্র রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপির নেতারা। বলেন, রাষ্ট্রীয় মদদে কিংস পার্টি গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। সংস্কার, জাতীয় নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। তার মতে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন, সংস্কার হবে, সেটা ভুল হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকারের অধিকাংশ উপদেষ্টাই জুলাই আগস্টের চেতনা ধারণ করে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বলে জনমনে ধারণা তৈরি হচ্ছে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। নতুন দল করতে যাচ্ছেন, ক্ষমতায় থেকে, ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন। কিংস পার্টি গঠন করবেন না, ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। এখনো তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারেও যেতে পারবেন সব জায়গায়। নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। বিএনপির সিনিয়র নেতারা বলেন, সংস্কারের নামে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশবাসী তা মেনে নেবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির অনুষ্ঠানে অংশ নিয়ে সিএসি এই অভিমত তুলে ধরেন। সংসদীয় কমিটির মাধ্যমে এসির ব্যর্থতা ও শপথ ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক হলেও মন্তব্য করেন তিনি। বলেন, আইন বিধি চূড়ান্ত না থাকায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নির্বাচন ব্যবস্থা সংস্কারে এরই মধ্যে সরকারের হাতে প্রস্তাবনা জমা দিয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ ও শপথ ভঙ্গ করলে তদন্ত করে ব্যবস্থা নিতে সংসদীয় কমিটি গঠনের কথা বলা হয়েছে সংস্কার প্রস্তাবে। আরএফইডির সম্মানিত সভাপতি, এই প্রস্তাবে ইসির ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায়, শপথ ভঙ্গ হয়, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে 10 ইয়ারের পরে, আমি যখন 5 বছর পরে থাকবো না, তখন আমার পিছনে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।
আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না। তো সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে whether it is really practicable, whether it is really implementable or not. এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও জাতীয় পরিচয়পত্র এনআইডির কার্যক্রম পরিচালনার জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবকেও অযৌক্তিক বলছেন সিসি। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে যে ডিলিমিটেশন করতে করতে করতে। যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে যায় একটা আলাদা ওই আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে। বর্তমান বাস্তবতায় ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সব প্রস্তুতি শেষ করা চ্যালেঞ্জ বলেও জানান তিনি। একই সাথে আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে গেলে প্রধান উপদেষ্টার ঘোষিত ছকে সংসদ নির্বাচন আয়োজন অসম্ভব হতে পারে বলেও দাবি তার। 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তার মিট করা সম্ভব হচ্ছে। এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করেছে। এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিসি। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। We are also waiting to see how the political debate is going to be resolved. নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে খোলামেলা কথা বলেন সিইসি। এই নির্বাচন কমিশনের প্রতি ব্যাপক প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।